কবে থামবে এই যুদ্ধ, প্রতিবাদ বাকরুদ্ধ, আলো আসবে কবে আবার, কবে কাটবে এ আধার। মৃত্যু ভয় কেন আজ কাঁপছে প্রতিক্ষণ, কখন কে জানে হারাচ্ছে প্রিয়জন। ট্যালেন্টেড পারসন, যে কিনা দুর্যোগ মোকাবেলার জন্য একজন দক্ষ, তার পেশা এটি, এবং বহু বছরের অভিজ্ঞতা নিয়ে বিশ্বের সব চ্যালেঞ্জিং এবং ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর তার পেশা, সেই পেশায় তিনি নিযুক্ত আছেন। সেই সাথে আজ যে গান শুনলেন, বুঝতেই পারছেন তিনি একজন সিঙ্গার, তিনি একজন মিউজিশিয়ান এবং সং রাইটার। প্রথমে শুরু করেছিলেন একক গায়ক হিসেবে, পরবর্তীতে ব্যান্ডের হয়ে গান করেছেন অনেকদিন, ভোকালিস্ট ছিলেন ক্লোনেজের, যেটি এখানে বেশ প্রতিষ্ঠিত ব্যান্ড আমাদের, এবং তিনি নিজের জন্য করছেন। আমরা যে গানটি শুনলাম, রাফি, স্বাগত তোমাকে কবিতার সাথে। গানের কথা থেকে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটি সাম্প্রতিক কালে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, জুলাইয়ের বিপ্লব, সেটিকে কেন্দ্র করেই তোমার লেখা। প্রথমত আসসালামু আলাইকুম এবং সবাইকেই শুভেচ্ছা। কবিতার সাথে যারা দেশে বিদেশে সব জায়গা থেকে শুনছেন বা দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। এবং কবিতা আপা, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাকে কবিতার সাথে এই পর্বে আমন্ত্রণ জানানোর জন্য। গানটি প্রথমে অ্যাকচুয়ালি জেনুইনলি এই জুলাই মাসের ঘটনাকে কেন্দ্র করে লেখা না। গানটার আরো যেটা হচ্ছে, গানটা আমার নিজেরও লেখা না। গানটা লিখেছে একটা খুবই ট্যালেন্টেড মিউজিশিয়ান, বাংলাদেশের একটা রাইজিং একটা ব্যান্ড কল্ড আপেক্ষিক, তাদের কম্পোজ করা। কিন্তু তারা আমাকে গানটা শেয়ার করে, এবং যখন শেয়ার করে, আপনি যেটা বলেছেন, আমি ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিয়ে কাজ করি। তো আমার অনেক ডিফিকাল্ট চ্যালেঞ্জিং লোকেশনে যাওয়া আসা করতে হয়। তন্মধ্যে যখন আমার সাথে শেয়ার করে কয়েক মাস আগে, আমি তখন ইউক্রেনে বেশ যাওয়া আসা করছি। তো একবার আসার পথে, ইউক্রেন থেকে ফেরত আসার পথেই গানটা আমি শুনি, এবং তারা বলে যে, ভাই, এটা আপনার কণ্ঠে খুব সুন্দর লাগবে, আপনি কি গানটা গাইবেন নাকি? অ্যান্ড বিলিভ মি, আমি ইভেন খুবই একটা খসড়া একটা ভার্সন শুনেছিলাম। সেটা শুনেই আমার আই ওয়াজ টাচড। কারণ হচ্ছে গিয়ে গানের কথা আমার পেশার সাথে, আমি যে সেক্টরে কাজ করি ওতপ্রোতভাবে জড়িত, এবং খুব সুন্দর করে মিলে যায় আমার অনুভূতিগুলা। এবং আমি সাথে সাথে ওই সময় তাদেরকে বলি যে, হ্যাঁ, আই এম ইন। গানটা লিখেছে তানজির শুদ্ধ, আপেক্ষিকের ভোকালিস্ট, এবং তাদের গিটারিস্ট তারই কম্পোজ করা। অ্যান্ড পরবর্তীতে গানটা গাই আমি, এবং এটা আমরা রিলিজ করেছি গত মাসে, অগস্ট মাসে রিলিজ হয়েছে। তো গানটা সব প্ল্যাটফর্মে আছে। আপনার যারা শুভাকাঙ্ক্ষী এবং কবিতার সাথে যারা ফ্যান, অডিয়েন্স, ফলোয়ার্স, হোপফুলি তারা গানটা মৃত্যুর কোরাস নামে খুঁজবেন এবং খুঁজে পাবেন বিভিন্ন প্ল্যাটফর্মে। রাফি, কথা শুরু হলো আমাদের বিপ্লবের গান দিয়ে, এবং প্রাকৃতিক দুর্যোগ দুটোই চলছে। বাংলাদেশ নতুন করে একটা যে গণ অভ্যুত্থান হয়ে গেল, আমরা একটি নতুন বাংলাদেশকে পেলাম এই যে জুলাইয়ের বিপ্লবকে। তোমার এই যে যখন শুরু হলো জুলাই মাসে, আমরা যখন শুনতে পেলাম ছাত্রদের যে এই যে দাবি দেওয়া, এবং সেটি পরবর্তীতে এসে আমাদের এতদিনের যে একটা বন্দি অবস্থায় আমরা ছিলাম বলতে পারো। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের দেশে গণতন্ত্র ছিল না। তো সেটি থেকে যে আমরা যে মুক্তি পেলাম, এবং একটি নতুন আভ্যন্তরীণ সরকার যে তৈরি হওয়ার পর এখন তুমি অনেক নানা রকমের বিভ্রান্তি সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখতে পাচ্ছি। নানা রকমের যে
মতামত যার যেটি ইচ্ছে সে লিখে দিচ্ছে এবং মানে আইনের ব্যবস্থা, আইনের শাসনের জন্য যে আজকের আমাদের যে এই বিপ্লবটা ঘটলো, সেটিকে প্রতিষ্ঠিত করার বদলে আমাদের কিন্তু এখন আমরা কিছুটা মনে হয় বিক্ষিপ্ত অবস্থায় আছি। কিছুটা অরাজকতা চলছে, কিছুটা কে কিভাবে এটার সুযোগ সুবিধা নিবে সেটি নিয়ে আমরা খুব একটা আম মানে খুব বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছি। তোমার মানসিকভাবে তুমি কেমন বোধ করছো যে আ এটি ঠিক এরকমটি কি তুমি আশা করেছিলে এরকম হবে? নাকি আম তুমি এখনো মনোবল হারাওনি যে না এটা ভালো কিছু আসতে পারে অবশ্যই এটা থেকে? এক্সেলেন্ট কোয়েশ্চেন। আম আমার আমি সাধারণত আমাকে যারা ক্লোজলি চেনে জানে আমি খুবই আশাবাদী এবং অপটিমিস্ট একজন ব্যক্তিত্ব। আম ১ম এ যাই জুলাই মাসে। জুলাই মাসের ১৫ তারিখেও চিন্তা করি নাই এরকম একটা সিচুয়েশন পাবো বা হবে। পরিণতিটা যে এরকম হবে। তখনও বিভ্রান্ত ছিলাম। এবং অনেক বেশ একটা লম্বা সময় দেশের সাথে ডিসকানেক্টেড ছিলাম। অ্যান্ড যে যতই বলুক, আম দেশের বাইরে থেকে আমার মনে হয় আমরা যারা থাকি আমাদের স্ট্রেসটা আরো বেশি। আমাদের ভিতরের আম একটা তোলপাড়, একটা সবসময় একটা স্ট্রেসফুল একটা মোমেন্ট, একটা ডিস্ট্রাকশন কাজ করে। সো ইট ওয়াজ ভেরি স্ট্রেসফুল ওই মোমেন্ট গুলা obviously. বাট দেন যখন নাকি অগাস্ট আসলো এবং ঠিক অগাস্টের ৪ তারিখের পরে যে ঘটনাগুলা ইন মানে খুব ইনস্ট্যান্টলি ঘটলো। আমার টেক হচ্ছে যে এটা অন্যান্য দেশে হিস্টোরিক্যালি এরকম হয়েছে এবং এটা আর আমি যেহেতু এ ধরনের কান্ট্রিজ আপনার ওয়ার জোনে আমার কাজ করি, আমার অভিজ্ঞতা I was able to relate even more quickly, হ্যাঁ? তো আমার তখন মনে হয়েছে যে না একটু তো সময় লাগবে। আর এটা অ্যাকচুয়ালি গত ১৫ বছর ১৬ বছর না। আমি বলব যে স্বাধীনতার পর থেকেই আমাদের অ্যাকচুয়ালি সঠিক কাঠামোগত কোনো আম হয়নি। গণতন্ত্র বলেন বা সিস্টেম আমরা এখন পর্যন্ত ওইভাবে পাইনি। সো ৫৩ বছরেও অ্যাকচুয়ালি এটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। তো যে জিনিসটা ৫৩ বছরে হয়নি, এটা তো আমরা ১ মাসে ২ মাসে এক্সপেক্ট করতে পারি না যে আম ঠিক হয়ে যাবে সবকিছু। তো আমি আশাবাদী। আমার আমার বরং আম আমার আমার বার্তা সবার জন্য হচ্ছে যে সবাইকে ধৈর্য ধরা এবং আম যতটুকু নেগেটিভিটি কমানো যায় নিজ স্পেস থেকে, নিজেকে আগে টেক কেয়ার করা উচিত। আমার মনে হয় যে যার জায়গা থেকে কাজ করছে যেই পেশাতে, আমরা আমাদের পেশার কাজগুলা ঠিকভাবে করি, নিষ্ঠার সাথে করি, সততার সাথে করি, তাহলে কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো একটা ফলাফল আসবে। সো আমার 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 মন্তব্য বা আমার যেই কারণ আপনার কোয়েশ্চেন ছিল যে আমি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছি বা আমার কি মন্তব্য, আমার কি আ অবস্থা। তো আমি বলব যে ইটস মিক্সড obviously সবসময় স্ট্রেস থাকে। কি হচ্ছে দেশে। বাট এট দ্য সেম টাইম I'm just trying to focus on what I can do. আমার হাতে যেটা কন্ট্রোলে আছে, I'm trying to focus on that. এটাই। খুব সুন্দর কথা বললে এবং তার পরপরই শুরু হলো আমরা একটু গুছিয়ে উঠতে না উঠতেই যেটা মুখোমুখি হলাম। আবার আমরা যদিও তুমিও বলছিলাম যে আমরা তো আসলে দেশের বাইরে থাকি কিন্তু আমাদের সবকিছু পড়ে আছে। আমাদের অস্তিত্বটাই দেশকে নিয়ে। আমাদের চিন্তাভাবনা এবং আমাদেরও অনেক সরাসরি হয়তো আমরা এটার সাথে যুক্ত হতে পারিনি। তবে আমাদেরও বিনিদ্র রজনী কেটেছে। আমরাও আম আম কিছু বলার চেষ্টা করেছি, কিছু দেয়ার চেষ্টা করেছি, মানসিকভাবে সাপোর্ট করার চেষ্টা করেছি। তো এই যে বন্যাটা আসলো এবং তুমি যেটির সাথে কাজ করছো বিশেষ করে, কিভাবে দেখছো? বন্যা পরিস্থিতিটা তো এখন একটু করে উন্নতি হচ্ছে। কিন্তু বন্যার পরে যেটা হয় সাধারণত আমরা দেখি আম আম খাদ্যাভাব, হু, হু। জিনিসপত্রের দাম বেড়ে যায়। তোমার দ্রব্যমূল্যের দা মানে খাদ্যটাকে আমরা ঠিকমতো দিতে পারবো কিনা, দুর্ভিক্ষর মতো ফসলের কি অবস্থা হবে আমাদের? কারণ অনেক ফসল নষ্ট হয়ে গেছে।
তো রাইট। এবং যাদের কেউ কেউ বলছিল, আমি দেখছিলাম যে, এবং আমিও বিশেষভাবে এই কার্যক্রমের সাথে জড়িত। আমি পুনর্বাসনের জন্য, বন্যার জন্য আমি একটা ফান্ডও ক্রিয়েট করেছি। তো আমরাও সাহায্য করে চলেছি আমাদের নিজস্ব অর্গানাইজেশন থেকে। তো আ কেউ বলছে যে, ভাত চাল পেলেই তো হবে না। ভাত যে রান্না করব, মাটির আমাদের চুলোটা কোথায়? রাইট, আমাদের ভাতের হাঁড়িটা কোথায়? রাইট। বা একটা শুকনো বিছানা কোথায়? কাপড়টা ছাড়বো যে, সেই কাপড়ের জন্য একটা আমাদের শুকনো কাপড়টা কোথায়? তো হু, হু। এই যে একটা অবস্থা, এটা সবসময়ই হয়। তো তোমার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু তুমি এটির ব্যাপারেই তুমি বিশেষজ্ঞ, এটি নিয়েই কাজ করছো। তুমি কেমনভাবে দেখছো আমাদের দুর্যোগটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এই মুহূর্তে? এবং কতটা করছি আসলে? রাইট। আম আগে বলিনি যে চ্যালেঞ্জ গুলো আসলেই আমরা যতটা বলছি তার থেকে আরো অনেক গভীর। যারা ওখানে আম ফেস করছে, যারা ওখানে বসবাস করে তাদের যে কষ্টটা ওটা we can only imagine. এটা তার মধ্যে এখন আরো আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে ডিজিজ অনেক রকমের ইউ নো আম শরীর মহামারী। খারাপ মহামারী হয়। সো আপনার এই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ আমার গত ১৫ বছরের অভিজ্ঞতা বলে যে বাংলাদেশের কাজের যে আম ফ্লাড মোকাবেলার জন্য বাংলাদেশ বেশ ভালো প্রিপেয়ার্ড ছিল। কোস্টাল এরিয়াতে আ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস ও ধরা হয়। আপনার যদি আম ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে বলি, particularly from the flood aspect. There are other disasters like earthquake and all that. ওগুলাতে হয়তোবা বাংলাদেশের অত ভালো এখনো অবস্থা হয়নি। উহু, কিন্তু when it comes to flood management, বাংলাদেশের বেশ ভালো আপনার পলিসিস আছে, অনেক রকমের শেল্টার সেটেলমেন্ট ব্যবস্থা। এবারের ফ্লাডটা একটু ডিফারেন্ট। There was no warning. There was no preparation. হ্যাঁ? কোন প্রস্তুতিই ছিল না কারো মধ্যে। এটা রাতে অনেক মানুষ ঘুমের মধ্যে হঠাৎ করে দেখে যে ভেসে যাচ্ছি। এরকম একটা পরিস্থিতি। সো এই সিচুয়েশন এ এবং রেস্কিউ টিম, ইমার্জেন্সি রেসপন্স টিমও যেতে পারছিল না ১ম ৪৮ ঘন্টার মধ্যে, ৭২ ঘন্টার মধ্যে অনেক জায়গায়। সো এই ক্ষেত্রে এখন আমি সাধুবাদ জানাই বাংলাদেশ আর্মিকে এবং ডিফেন্সের অন্যান্য আম সদস্যকে। সবথেকে জিনিসটা আমার সবচাইতে খুব ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে এটা ব্যাক টু ব্যাক ১ মাসের ভিতরে 2nd উইন। জেনারেশন জি যাদেরকে আমরা বলি, এই ইয়াং জেনারেশন, এই ছেলেমেয়েরা কিভাবে এই 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 পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে এবং কিভাবে এগিয়ে এসছে অন্যদেরকে একসাথে সমন্বিত করেছে। করে তারা এটাকে এটাকে যতটুকু তাদের রিসোর্স আছে তার ভিতর থেকেই তারা আম সাহায্য করছে মানুষকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার জন্য। সো আমার মনে হয় যে আম এটা শুধু এখন একা একজনের জব না। এটা এভরিবডিজ রোল টু গেট আস আউট অফ দিস প্রবলেম। উহু, আমার এগেইন আমার বার্তা হচ্ছে সবার জন্য যে সবাই সবার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফান্ডিং করছি এবং আমি আমার অর্গানাইজেশন থেকে উই আর প্ল্যানিং যে সব এরপরের কাজটুকু অনেক ইম্পোর্টেন্ট এবং সাধারণত ওই জায়গার জন্য বৈদেশিক সাহায্যের আমরা সবসময় ফেস করি। সেটা হচ্ছে গিয়ে রিবিল্ড, রিডিজাইন, ফিক্স করার সময়টায় যখন নাকি আবার আসি। কিভাবে ওই সাহায্যটা কমানো যায়? বৈদেশিক সাহায্য কমায় নিজের রিসোর্স থেকে কিভাবে করা যায়? যেমন আমার অর্গানাইজেশন চ্যারিটেবল কাজ করবে এবং অনেক শহর, অনেক গ্রামে তারা কিভাবে রিবিল্ড করা যায়। আমরা উই আর আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। তো আমরা আমাদের ওই এক্সপার্টিসটাই আমরা নিয়ে যাব ওখানে এবং উই হ্যাভ অলরেডি পার্টনার্ড উইথ বাংলাদেশের বুয়েট, বুয়েটের সাথে। সো এই কাজগুলো আমরা ওখানে করব। সো আমার মনে হয় যে উইদিন এ শর্ট টাইম ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বাট এগেইন ইট উইল রিকোয়ার এভরিবডি টু চাইম ইন। একটু করে দেশের ভিতরে বাইরে থেকে সবার সাইড থেকে। অ্যান্ড আমি এগেইন আপনাকে সাধুবাদ জানাই কবিতা আপা যে এত সুন্দর আপনিও আপনার জায়গা থেকে আপনি একটা ফান্ড ক্রিয়েট করছেন এবং কালেক্ট করে আপনি দেশের বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন। সো আপনাকেও ধন্যবাদ এবং সাধুবাদ। ধন্যবাদ তোমাকেও। আম
একটু গান শুনি। তুমি গ্লোবাল ওয়ার্মিং এর উপরে বোধহয় একটা গান করেছো এবং তোমার খুব সচেতন একটা মানুষ। শুধু গান লেখা বা গান করা নয়, সমাজের বিভিন্ন দিকটাকে নিয়ে তুমি তোমার গানের মধ্যে তুমি নিয়ে আসো। তো শুনি একটা। আমরা একটু না হয় অনুপ্রাণিত হই তোমার গান থেকে দেশের এই দুঃসময়ে। দুঃসময় এবং সুসময় দুটোই হতে পারে। আম শিওর। না, না, শিওর, অ্যাবসোলিউটলি। হ্যাঁ, গানটা করা অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আমার নিজেরই লেখা শুরু করা এবং এটা আমার সোলো মিউজিক্যাল ক্যারিয়ারে আমার ১ম আ রিলিজ। তো এই গানটা আমার সবসময় খুবই আমার অন্তরের কাছের একটা গান। গানটার নাম হচ্ছে 'কথা দাও'। আম এ এই গানে কোনো টেকনিক্যাল মেসেজ নেই, বাট ইটস অ্যাবাউট কলিং এভরিবডি টু স্ট্যান্ড টুগেদার অ্যান্ড ডু সামথিং। ছোট, ছোট অ্যাক্টও মেক্স আ বিগ চেঞ্জ। সো ওই গানটারই আমি একটা অংশ করছি। গানের পুরোটা করছি না আজকে। জাস্ট জাস্ট আপনার ১ম হাফ অংশটুকু করছি। অবিশ্বাস কেন দু চোখে বিশাল বনাদি পুড়ছে দাবানলে কি দেখেও কি দেখো না বিস্ময় তুমি বসে পড়া তেলের গন্ধে মৃত্যুর দিনগুলি ভিন্ন দিগছে প্রকৃতি ক্রুদ্ধ তোমাতে ক্রমশ যাচ্ছি শেষ কথা দাও চলো একসাথে গড়ি পৃথিবী আবার কথা দাও কথা দাও কথা দাও কথা দাও কথা দাও মিছিলে বদল করি প্রচলন সভা কথা দাও কথা দাও কথা দাও অবিশ্বাস কেন দু চোখে। চমৎকার, চমৎকার। তোমার এটার চিত্রায়নটাও খুব সুন্দর হয়েছে। আজকে যে রাফি আলম, শুনেছি তুমি বোধহয় এখন তোমার একটা চেষ্টা আছে। তুমি করতে চাচ্ছ যেটি, খুব সম্ভবত আমরা দেখতে পাবো। সেটি তুমি রবীন্দ্রসঙ্গীতও করবে। তাই জি, না? জি। হ্যাঁ, যেটি ভাবছিলাম যে একজন ব্যান্ডের শিল্পী, হ্যাঁ, আম তার কেন রবীন্দ্রনাথের গানের প্রতি আম মানে এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকজন জনপ্রিয় ব্যান্ড শিল্পী তারা শান্তিনিকেতন থেকে প্রশিক্ষণ নিয়ে এসে আবার রবীন্দ্রনাথের গান নিয়েও বেশ একটু উম মানে ভালোই জনপ্রিয় হয়েছেন এবং এম বেশ সমালোচনার মুখেও পড়েছেন নিজস্ব একটা স্টাইল তৈরি করা। আমি ভাবছি যে তুমি ওই ধরনের কিছু একটা করতে যাচ্ছ কিনা? হোপফুলি এটা কোনো আম হিতে বিপরীত হবে না। বাট আগে আমার ইনটেনশনটাই বলি যে কোথা থেকে এবং হুম, এটার সোর্সটা, প্রেক্ষাপটটা যে হ্যাঁ। কেন রবীন্দ্রসঙ্গীত এবং অ্যান্ড আশা করি দর্শকরা, শ্রোতারা যারা শুনবেন তারাও জিনিসটাকে আম ওয়েলকাম করবেন। আম এটা এমন না যে আম আমার আম আমি নতুন প্রজন্মকে নতুনভাবে এরকম কোনো গোল না, অবজেক্টিভ না। আমার ছোটবেলা থেকে আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। আমি শুনেছি। আম আম তো এবং রবীন্দ্রসঙ্গীত আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা রবীন্দ্রসঙ্গীতের একটা অ্যালবাম বা কিছু গান আমার পছন্দের, সেগুলো নিয়ে আমি কাজ করব।
আমি আমার নিজস্ব একটা স্টাইলে এবং যতটুকু বিকৃত না করে করা সম্ভব। সুর, তাল মানে এগুলা বেসিক একই রেখে মিউজিকটাকেও যতটুকু লাইটলি করা যায়, যে গানটা যেরকমভাবে কম্পোজ করা যায়। তো আম এই কারণেই মেইনলি করা। তার মধ্যে একজনের এক বড় ভাই, আজ থেকে ১৫ বছর ১৬ বছর আগের কথা। আমি একবার একটা ওসমানী মিলনায়তনে একটা স্টেজে একটা পারফর্ম করেছিলাম ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে। তো উনি স্টেজ থেকে আমি নামার পরে উনি আমাকে বলেছিল, "রাফি তুমি কোনদিন রবীন্দ্রসঙ্গীত গাইছো?" আমি বললাম যে, "না।" অ্যান্ড honestly আমি তখনও রবীন্দ্রসঙ্গীত গাইওনি। কোনদিন ট্রাইও করিনি, চেষ্টাও করিনি। আমার মনে হয় তুমি একবার রবীন্দ্রসঙ্গীত ট্রাই করো। তোমার গলার ডেপথ আছে, তোমার গলায় খুব ভালো আসতে পারে। আমার কানে ওই কথাটা ছিল এবং এখন যখন মুক্ত, এখন এখন আই এম এ সোলো আর্টিস্ট। আম আমার অনেক আমি কিভাবে কাজ করতে চাচ্ছি এটার অনেকটুকুই আমার উপরে। আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট টাইম। অ্যান্ড আমার ১ম যেটা অ্যাকচুয়ালি তখন আপনাকে আম বলতে চাচ্ছিলাম যে এটা আমার ১ম আম সোলো অ্যালবাম হবে। আম আমার সোলো মিউজিক্যাল আম ক্যারিয়ার এবং ইনশাআল্লাহ এটা অক্টোবরে রিলিজ পাচ্ছে, অক্টোবরের ১৬ তারিখে। সংসপ্তক অ্যালবামটির নাম। আর আচ্ছা। ৪টা গান নিয়ে করছি এবং এটা শর্ট অ্যালবাম, ইপি বলি আমরা, এক্সটেন্ডেড প্লে। তো একটা ছোট্ট একটা অ্যালবাম, ৪টা গান নিয়ে রবীন্দ্রনাথ গান এবং মিউজিকের ধরনটা কিছুটা ইন্ডি স্টাইলের, ইন্ডি পপ, ইন্ডি রক এরকম একটা। আচ্ছা, একটু কি শোনা যাবে? একটু শোনা যাবে। একটা গানের এগেইন কিছু অংশ করি সামান্য। আম আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি বিধি মাঝারে, ও বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। বাহ! নিশ্চয়ই এখনো প্রস্তুতি পর্ব চলছে। কিন্তু যিনি বলে থাকুন তোমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে, আমার মনে হয় তিনি তোমাকে ভালোই করেছেন। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। ইউ পুট মি অন দ্য স্পট কারণ এই গানটা করার প্রিপারেশন ছিল না আজকে। বাট একটা একটা আগাম একটা বার্তা সবার হ্যাঁ, হয়তোবা আমি পাবে। দিয়ে দিই আমার দর্শকদের জন্য, তাই না? যে তুমি আসছো। জি, হ্যাঁ, এটা ইনশাআল্লাহ। এটা নিয়েই আসছো। তো আম তোমার কাছে জানতে চাই, তোমার নিশ্চয়ই কেউ একজন আছেন যাকে তোমার অনুপ্রেরণা মনে হয়, তুমি যার গান শুনে গান গাইতে চেয়েছো। হু, হু। বা এরকম কার কথা বলবে যদি জিজ্ঞেস করি? অনুপ্রেরণা বলতে অনেকেই। আম এবং এটা টাইমের সাথে বয়সের সাথে আ অনেক ইভলভ হয়েছে, অনেক চেঞ্জও হয়েছে।
আমি বলব টাইম টু টাইম। ছোটবেলায় একরকমের অনুপ্রেরণা ছিল। তারপরে যখন একটু আম স্কুল কলেজে পড়ি তখন একরকমের অনুপ্রেরণা ছিল। আম ক ইউনিভার্সিটিতে একরকমের আম একজনকে বললে অ্যাকচুয়ালি ভুল হবে। অনেকের নাম নিতে হবে কবিতা বাট যাকে আমি বলব যার জন্য মিউজিকে আমার ভিতরে বা আমার রক্তে মিউজিক, আমার বাবা। আম উনি একজন মিউজিশিয়ান। উনি গান করতেন ছোটবেলায় এবং আমি তার সাথে প্র্যাকটিসে যেতাম। তার রিহার্সালে। তারও এরকম সে আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়াতে ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের যেই ইনস্টিটিউট আছে ওখানে উনি যেতেন। উনি ওখানে রিহার্সাল করতেন এবং উনি অ্যাক্টিভলি পারফর্ম করতেন। উনার অ্যালবাম রিলিজ করা আছে অনেক। সো আমি গিয়ে তবলা বাজাতাম ওখানে উনার সাথে। সে গান করতেন এবং তো আমি বলব যে ওখান থেকে আমার শুরু। এ এবং এবং ওখান থেকেই মূলত ইউ নো আমার 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 গানের প্রতি বা মিউজিকের প্রতি যেই প্যাশনটা সেটা আসা। এখান থেকে কোথায় যেতে চাও তুমি রাফি গান নিয়ে? আমরা কোথায় দেখতে পারবো? আম এটা এটার কোনো সীমা নাই। আ এক এবং এটার কোনো শেষও নাই অ্যাকচুয়ালি। কিন্তু আমি এই মুহূর্তে আমার গোল বা আমি যেটা চাচ্ছি আমি আমি প্রতিনিয়ত আমি আ গান লিখি, গান সুর করি এবং গান করছি। আমার 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 গোলই হচ্ছে যে আমি এখন I'm just gonna put my music out and কে গান গ্রহণযোগ্যতা পেল না ওভার অ্যানালাইজ করছি না। আম ওটা করে আর লাভ নাই। আমার কাজ গান করা। আমি ভালো করি না খারাপ করি এটা শ্রোতারা বলবে। আম সো এটা হচ্ছে গিয়ে আমার প্ল্যান যে আমি মিউজিক করে যেতে চাই এবং এটা আমাকে সত্যি কথা বলতে এখানে আমরা যখন দেশের থেকে অনেক দূরে, আমাদের ক্লোজ রিলেটিভ, ফ্রেন্ডস, ফ্যামিলি কেউ আমাদের এখানে নেই। এট লিস্ট আমার নেই, আমার সহধর্মিণীরও নেই। তো আমাদের জন্য আম অনেক আমি যদি বলি যে ডে ওয়ার্ক আমাদের যে দিনের যে চাকরি বা জব এটার পরে আমাদের অনেক সময় থাকে এখানে। বাংলাদেশে হয়তোবা সেই সময়টা অনেকেই পায় না। কারণ জ্যামে বসে অনেক সময় চলে যায় inefficiently। আমরা তো অর্গানাইজ ভাবে যদি কাজ করি এখানে অনেক সময় কিন্তু প্রচুর সময়। তো সেই সময়টাকে আমি এই মিউজিক করে আমার একটা সেকেন্ড বলতে পারেন একটা প্যাশন, সেকেন্ড একটা জব। এভাবে আমি ট্রিট করছি। সো কোথায় যাবো জানি না এখনো সত্যি কথা বলতে। এই ব্যাপারটা অজানা। আমি দেখতে চাই যে আমার এই চেষ্টাগুলো আমাকে কোথায় নিয়ে যায়। I'm yet to experience that as well, কবিতা আপা। অবশ্যই। আর এটা তো ভালোবাসা এক ধরনের আম এটা তোমার প্যাশন। তুমি অবশ্যই সবটুকু ঢেলে দিয়েই করছো এবং রাইট, হুম। রাইট। তোমার সহধর্মিণীর কথা বলছিলে। একটু শুনি তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। নামটা বলো। এবং অবশ্যই কাশফি। ওর নাম না বললে আ আম আসলেই বলব যে আমার ২ টা জবই। আম প্রচুর ট্রাভেল করতে হয় বা প্রচন্ড সময় দিতে হয় আমার কাজের জন্য। এটা মিউজিক হু, হোক হু। আম বা আমার অন্য চাকরির ক্ষেত্রেই হোক। আম সো she really puts up with that and আমি বলব তার কোঅপারেশন এবং তার সাহায্য, সে যদি আমাকে এভাবে সাপোর্টটা না দিত, জীবনে যতটুকুই করতে পেরেছি, যাই করেছি হয়তোবা তাও করতে পারতাম না। এবং সো কাশফি আম ওর আমি আর ও আমরা 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 দুজনেই এভাবে আমাদের এখানে সংসার এবং আম আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। ১ ২ হচ্ছে যে আমরা অনেক ঘুরতে পছন্দ করি দুজনই। আমাদের এই জায়গাতে একটা কমন একটা ইয়ে। সো ফর বোথ মাই passions, মিউজিক হোক আর যখনই আমার ট্রাভেল করতে হয়, she always accompanies me or I should say most of the time. আম ডিফিকাল্ট জায়গাগুলোতে যেতে পারে না। যেমন ইউক্রেনে যেতে পারে না। কিন্তু আদারওয়াইজ অন্যান্য জায়গায় she tries to join me as well and প্রশ্নটা আ করতে চাচ্ছি, তুমি উত্তর দিতেও পারো, নাও দিতে পারো। ওকে। একটা বিতর্ক চলছে এখন। আম বাংলাদেশের জাতীয় সংগীত আ পরিবর্তন করা নিয়ে। আ তোমার মতামতটা শুনতে চাই। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি একটা Facebook পোস্ট জাস্ট ড্রাফট করে রেখেছি। এবং আমি ভাবছিলাম যে এই পর্বের পরেই আমি
পোস্টটা করব। তো আই ক্যান শেয়ার আপনার টিজারটা আগেই আমি দিয়ে দিতে পারি যে আ আচ্ছা। আমার আমার পার্সোনাল ইয়েটা হচ্ছে যে আমার মনে হয় আমরা একটু আ অনেকেই আ অনেকের কথা বলা মানে হয় না যে কথা বললাম আর মাটিতে পড়ার আগেই একদম ধরে ফেললাম এবং অ্যাটাকিং মোড এ চলে যাচ্ছি। কিছুটা ঘটনাটা এই ক্ষেত্রে আমার মনে হয়েছে সেটা। এবং আমরা আরো বিগ পিকচারটা আমরা মিস করে যাচ্ছি। আ যে কে বলল? Who demanded this? ওই মানুষটার মানসিক অবস্থা কি? ওই মানুষটা কিসের ভিতর দিয়ে গিয়েছে গত ৮ বছর? সে কতটুকু ট্রমা বা কতটুকু একটা এটা I can only imagine, you can only imagine. আমরা যারা ওই এক্সপেরিয়েন্স টা করি নাই একটা জীবনে, আম এটা আসলে বোঝা কষ্টকর। সো আমার মনে হয় আমার এগেইন আমার আমার ফ্রেন্ডস লিস্টে যারা আছে এবং আপনার আম কবিতার সাথে আম অডিয়েন্স, শ্রোতা, দর্শক যারা আছে, আমার পার্সোনাল টেক হচ্ছে যে আমার মনে হয় যে আম এই ব্যাপারটাকে এসকেলেট না করা উচিত। আ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাই আমার জাতীয় সংগীত। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আম এবং আম আমার মনে হয় যে এটাকে এসকেলেট করা উচিত না বিকজ উই শুড আন্ডারস্ট্যান্ড যে অ্যাকনলেজ যে মানুষটা বলেছে অরিজিনালি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, করা হচ্ছে আরো শেয়ার করে, কথা বলে। উই শুড রাদার অ্যাকনলেজ তার মেন্টাল স্টেটটা এবং এবং উনি কতটুকু ট্রমার ভিতর দিয়ে এখনো আছেন এবং উই ডাউট যে এই ট্রমার থেকে উনি আর কোনোদিন রিকভার করতে পারবেন কিনা সেটাও আমরা জানি না। দেয়ারফর আমার আমার ব্যক্তিগত, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত যে আমার মনে হয় যে এই ব্যাপার নিয়ে বেশি এসকেলেট বা এটা নিয়ে অতিরিক্ত আর কোনো তর্ক কোনো কিছুতে যাওয়া উচিত না। থ্যাংক ইউ রাফি। আম আমরা আসলে বিদায় নিব। আ বিদায় নেওয়ার আগে তোমাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে, এত সুন্দর, অবশ্যই, সুন্দর কথা বলবার জন্যে, আমাদের এই প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্যে। যদিও আমরা বিদেশে থাকি, কিন্তু আমাদের দেশের প্রতি ভালোবাসাটাকে আমরা অনেকভাবেই সেটিকে আমরা প্রকাশ করতে পারি। যেটি তুমি গানের মাধ্যমে করো। তো আমাদের একেকজনের কাজ করার আম জায়গাটা, আম প্ল্যাটফর্মটা আলাদা। তো আমরা যার, যার জায়গা থেকেই আমরা সেটা করি। এবং আমি আশা করব যে তুমি যেটা করে যাচ্ছ, আম মানবতার সেবায় এগিয়ে এসেছো। তুমি যেভাবে কাজ করে যাচ্ছ তোমার গানে এবং তোমার পেশা নিয়ে, সেভাবে এগিয়ে যাও। আমরা তোমাকে আরো উন্নত অবস্থানে দেখতে চাই। তো আ উম না হয় একটা গান শুনতে, শুনতে বিদায় নিই? আর আচ্ছা। আম আমরা যেহেতু শেষের দিকে আগে একটু কথা বলিনি আরেকটু। সেটা হচ্ছে যে ধন্যবাদ কবিতা আপা। আম কবিতার সাথে আপনার এই আম অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেকদিন ধরেই ফলো করছি এটা। আম সো আম ধন্যবাদ আপনাকে এবং আপনার সকল টিমকে ধন্যবাদ। আম এবং যারা শ্রোতারা, আম তাদের জন্যও জানাচ্ছি যে আম যদি আমার গান ভালো লাগে আপনারা আ YouTube, Spotify, আমার বিভিন্ন প্ল্যাটফর্মে আছি। আম আশা করি শুনবেন। ভালো লাগবে। আ শেষ যেহেতু গানের রিকোয়েস্ট এসছে, গান দিয়ে শেষ করব। একটা আশাবাদী গান দিয়ে শেষ করি এবং এগেইন আশাবাদী গান বলতে এটা খুবই রিসেন্ট কম্পোজ করা। ১ মাসও হয়নি ইনফ্যাক্ট। আর এটাই আমার নেক্সট রিলিজ। আম এই মাসের ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ১৮ তারিখে রিলিজ। গানটার নাম হচ্ছে 'মুগ্ধ'। আম এবং এই গানটা আমি ডেডিকেট করছি হচ্ছে গিয়ে জেনারেশন জি, জেন জি যারা বলে। এটার কারণ হচ্ছে গিয়ে তারা আমি অন্য কোনো জেনারেশনকে পিন পয়েন্ট করছি না। বাট আমার জেনারেশন এট লিস্ট আমরা সবসময় খুবই হতাশ। আমরা সবসময় বলেছি কিচ্ছু হবে না দেশের। এই ধরনের আমাদের মানসিকতা ছিল। আম দেশ পচে গেছে বা ইত্যাদি, ইত্যাদি। আমরা কিছু করে দেখাতে পারিনি। কিন্তু এই জেনারেশনটা যাদেরকে নিয়ে লিস্ট হয়তোবা আশা ছিল। বিকজ আমরা জানি যে তারা খালি মোবাইল ফোন, ইন্টারনেট, ওয়াইফাই, আইপ্যাড এর ভিতরে সীমাবদ্ধ তাদের জীবন। তারা যা করে দেখিয়েছে, আমি তাদের মানবতায় মুগ্ধ, তাদের মানবিকতায় মুগ্ধ, তাদের সাহসিকতায় মুগ্ধ। সো সেখান থেকেই আমার এই গান।
এগেইন আমি গানটার সামান্য একটু অংশ করছি কবিতা আপা আপনার রিকোয়েস্টে, অ্যান্ড আশা করি সবার ভালো লাগবে। তোমার তারুণ্যে আমি দেখেছি সোনালি রোদ্দুর, দিয়েছো প্রাণ তোমার, দেখিয়েছো স্বপ্ন শুধু। আমি মুগ্ধ হয়ে যাই তোমার মানবতায়, হয়ে যাই মুগ্ধ, মুগ্ধ হয়ে যাই তোমার সাহসিকতায় বা ক্রুদ্ধ। আমি মুগ্ধ হয়ে যাই তোমার মানবিকতায়, হই মুগ্ধ, মুগ্ধ হয়ে যাই তোমার সাহসিকতায় বা ক্রুদ্ধ। সো এটা হচ্ছে গানের একটা অংশ। খুব চমৎকার। গানটি রিলিজের আগেই যে আমাদের জন্য, আমার শ্রোতাদের জন্য গাইলে, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আসলেই মানে বললেও বোধহয় অনেক বললেও কম বলা হবে। আমাদেরকে এই জেনারেশন জি যেটা এনে দিয়েছে, সেটা হয়তোবা আমরা আশা ছেড়েই দিয়েছিলাম আমরা এমন একটা দিন দেখতে পাবো, এবং সেই দিনটা তাদের জন্যই দেখছি। তো আমার এই অনুষ্ঠানটাও তাদেরকে উৎসর্গ করলাম। ধন্যবাদ। ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। খোদা হাফেজ। শুধু দর্শক, বিদায় নিচ্ছি কবিতার সাথে থেকে। খুব শীঘ্রই আপনাদের পছন্দের কাউকে নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাঁচবেন। ধন্যবাদ। এবারে শুনবো আপনার কথা।